কেমন আছে ছেলেটা? সে দীর্ঘশ্বাস ফেলল, কিছু ভেবে নিল। রাকিব চৌধুরী মাথায় হাত বুলিয়ে অনুরোধের সুরে বলল, আমার মেয়ের জীবন বাঁচাও, সাফওয়ানকে ছাড়তে বলো, নয়তো মেয়েটা যে মরেই যাবে। সিরাত মাথা ঝাঁকিয়ে দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না মামা, আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রমুখকে বোঝানোর। আমি কখনোই চাই না ওর হাতে আর কারোর প্রাণ যাক। কোনো মায়ের কোল খালি হোক। অনেক হয়েছে খুনাখুনি, আর কারোর জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দিব না। রাকিব চৌধুরী যেন ভরসা পেল, বলল, ছেলেটা যেন এবার ভালো পথে ফিরে আসে। সিরাতের জবাব দেওয়ার মাঝেই প্রমুখ চলে আসে। তাড়াহুড়ো করে তাকে উঠালো গাড়িতে। একটা রেস্তোরাঁর সামনে এসে সিরাতকে কিছু খেতে বলে, কিন্তু মেয়েটা চুপ। মাথায় ঘুরছে কিভাবে সব কথা বলা যায়। প্রমুখ নিজেই তাকে নিয়ে যায়। তখন বেলা 12টা। হালকা কিছু খেয়ে প্রমুখ বলল, আজ বাসায় আহাদ, রায়হান আর কবির আসবে। সার্ভেন্টদের জানিয়ে দিয়েছি, ওরাই সব আয়োজন করবে। রাতে পার্টি করব বড়সড়। তুমি কি বিরক্ত হবে? তাহলে না করে দিব। সিরাত কোল্ড ড্রিঙ্কস খেয়ে উত্তর দিল, এই বিপদের সময় পার্টি? আপনি তো মামিকেও দেখতে গেলেন না। প্রমুখ চোখ গরম করে বলল। চুপ। কিসের মামি? কাকে মামি বলো? ওই খুনিকে? সিরাত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল। শান্ত হন, তবু একবার দেখার প্রয়োজন ছিল। প্রমুখ উঠে দাঁড়ায়। সিরাত আবারও বলল, আপনি কবির ভাইদের আসতে বলুন, সমস্যা নেই। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ওরা সরাসরি বাসায় যায়। সিরাতকে বিছানায় শুয়ে দিয়ে প্রমুখ ওয়াশরুমে গেল। সিরাত দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ বাদেই লিনার জ্ঞান ফিরল। রাকিব চৌধুরী তার সামনেই বসা। লিনা আশেপাশে তাকিয়ে চুপ করে থাকে। মুখের ডান পাশের অংশ বেঁকে আছে। রাকিব চৌধুরী ধীর কণ্ঠে বলল, আমাকে চিনতে পারছো না? লিনা আশেপাশে তাকিয়ে রাকিব চৌধুরীকে দেখলো। কপাল কুঁচকে তাকায়। তবু মাথার ভেতরটা মনে হলো ছিঁড়ে যাচ্ছে। সে মনে করার চেষ্টা করে। রাকিব চৌধুরী আবারও তাকে জিজ্ঞেস করলো। ডক্টর ধীর কণ্ঠে বলল, মিসেস চৌধুরী। হ্যালো এভরিওয়ান। মোস্টবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। জিজ্ঞেস করলো। ডক্টর ধীর কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, আপনার কিছু মনে পড়ছে? লিনা কাউকেই তেমন চিনতে পারলো না। মাথায় চাপ অনুভব হচ্ছে। সে অসুস্থ মুখে খুব কষ্টে আওড়ালো, পড়ছে না? কি হয়েছে আমার? রাকিব চৌধুরী যেন এক বড়সড় ধাক্কা খেলো। হকচকে উঠে দুপা পিছিয়ে যায়। ডাক্তার তাকে ধরে নার্সকে বলল, ইঞ্জেকশন দিন, রোগীর রেস্ট প্রয়োজন। রাকিব চৌধুরী ডক্টরকে প্রশ্ন করলো, এলেনার কথা স্পষ্ট হয়নি, ও কাউকে চিনতেও পারছে না, তাহলে বেঁচে থাকবে কিভাবে? এভাবে কি কেউ বাঁচে? কথাও কেমন অস্পষ্ট। ডক্টর তাকে নিজের কক্ষে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আশ্বাস দেয়, রোগীর সুস্থতা তার উপর নির্ভর করবে। সে চাইলে স্মৃতি মনে করতে পারবে, তবে বেশি চাপ দেওয়া যাবে না। আগের স্মৃতি আবছা আবছা মনে হতেও পারে। আপনাদের সাথে কাটানো মুহূর্তের ছবি দেখিয়ে তাকে মনে করাতেও পারেন। ডক্টর আবারও জানালো, আমাদের কিছু করার নেই, শুধু মনে করুন উনি তৎক্ষণাৎ মারাও যেতে পারত। বেঁচে আছে এটাই অনেক। যতদিন আছে ততদিন যত্ন নিয়ে বাঁচিয়ে রাখুন। মনে করুন এসব বোনাস। প্রতিদিন তাকে ভালোবাসুন। ভাবুন তার জীবনে আজই শেষ দিন। তাকে নতুন করে চেনান, বুঝান আপনারাই তার আপনজন। এখন সে বাচ্চাদের ন্যায় হয়ে গেছে, ধীরে ধীরে বুঝতে হবে।
সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাসায় ভর্তি হয়ে যায়। প্রমুখের কথা মতো কবির মারিয়াকে সঙ্গে এনেছে। সে খুব খুশি হয়েছে বউকে প্রথম প্রমুখের বাসায় আনতে পেরে। এতদিন ধরে স্বামীর মুখে যে বসের নামে অভিযোগ, কুকীর্তি, বিরক্তি, গালি শুনেছে, সে আজ নিজ চোখে তাকে সামনে থেকে দেখে ভীষণ খুশি। অথচ এত কিছুর মাঝেও তারা কেউ জানে না কেন এসবের আয়োজন, কেন প্রমুখ হঠাৎ তাদের নিজ বাসায় ইনভাইট করলো। ব্যাপারটা সন্দেহজনক হলেও বসদের কথার পিঠে জিজ্ঞেস করতে পারেনি, চুপচাপ চলে এসেছে। তাছাড়া প্রমুখের নির্দেশে কালকে সারাদিন ওরা মিষ্টি মুখ করায় অনেককেই, অফিসের লোক থেকে শুরু করে সবাই। ওরা ক্লান্ত থাকায় কারণ খোঁজার সময় হাতেই পায়নি। আজ আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে বাসায় এসে হাজির। তাদের সাথে আহাদ, রায়হানও এসেছে। সবাই সোফায় বসে টুকটাক কথা বলতে শুরু করে। মারিয়ার সাথে প্রমুখ স্নেহের সাথে পরিচয় করিয়ে দেয়। তৎক্ষণাৎ মেয়ের চোখে মুখে বিস্ময় খেলা করলো। এতদিন যাকে খচ্চর ভেবে এসেছে, উনি এতটা অমায়িক ভাবতেই পারছে না। প্রমুখের এই মিষ্টি আচরণে সে সন্তুষ্ট হলো। মুখের হাসি ফুটিয়ে আড্ডা শুরু করলো। ধীরে ধীরে বুঝলো তার স্বামী একটা আসামি। লোকটা পদে পদে তাকে মিথ্যে বলেছে। এত ভালো মানুষকে কেউ খারাপ বলে? নিশ্চয় কবিরের মাঝে হাজারটা দোষ, তাই তো সারাক্ষণ বকাঝকা খায়। মারিয়া এটাই ভেবে নিল, কারণ বাসায়ও কোনো কাজ দিলে একদমই করতে পারে না, উল্টো বাড়িয়ে দেয়। নিশ্চিত অফিসেও এমন করে। সে সিরাতের সাথেও অনেক ফ্রি হয়ে গেল। মিশুক মেয়েটাকে পেয়ে সিরাতও ভীষণ খুশি। প্রমুখ সিরাতকে রেস্ট নিতে বলে। মারিয়া সেই ভেবে তাকে পাঠিয়ে দেয় রান্নাঘরে। সেখানে জুলেখা আছে। জুলেখা চায় তৈরি করছিল। মারিয়া বলল, স্যারের সাথে দারুণ মানিয়েছে ম্যামকে। জুলেখা হেসে টুকটাক কথা বলে। প্রমুখ তাদের নাস্তা বানাতে বলে অন্য একটা ফাঁকা রুমে তিনজনকে সাথে নিয়ে যায়। সিরাত তাদের সাথে নিজস্ব বেডরুমে। প্রমুখ চায়নি কোনোভাবেই সিরাতের যেন খারাপ না লাগে। সে ভেবেই দূরের একটা ফাঁকা রুমে আড্ডার আসর বসালো। সেখানে আগে থেকে রাখা বিয়ার তিনজনের দিকে ছুঁড়ে বলল। আহাদ, কবিরের মুখের ঝামা ঘষে দে। প্রমুখ টান টান করে সোফায় বসলো। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে তাদের কপাল কুঁচকে তাকানোর মাঝে আবারও বলল, তুই বলেছিলি আমার আগে বাপ হবি, এবার কথা মিথ্যা হলো তো? বলেছিলাম আমি তোর বস, সব ক্ষেত্রেই বস হয়েই দেখাবো। আহাদ আর রায়হান মাত্রই বিয়ার মুখে পড়ছিল, আকস্মিক এই কথা শুনে কেসে ওঠে। কবির চোখ বড় বড় করলো, চোয়াল ঝুলিয়ে অবাক সুরে বলল, আপনি বাবা হচ্ছেন স্যার? আহাদ খুবই উৎসুক কণ্ঠে বলল, হ্যাঁ, এবার হিসেব মিলছে। এই জন্যই স্যার কাল দুপুরে জানালো অফিস আর রাস্তায় যাকে পাবো তাকেই যেন মিষ্টি খাওয়াই, সাথে কিছু গিফট। রায়হানুর মুখের কথা কেড়ে নিয়ে কিছু মনে করে বলল, কবির, এবার বুঝলি স্যার এসব কেন করেছে? কাল রাত 10টা পর্যন্ত মিষ্টিমুখ করার অর্ডার ছিল। সারাদিন খেটে টাইট হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম স্যার হঠাৎ এসব কেন করছে, কিসের খুশিতে, কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারিনি। এবার হিসেব বরাবর। কবির হতবিহ্বল হয়ে তাকায় প্রমুখের দিকে। তার বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে। প্রমুখ তাকে লক্ষ্য করে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে। ঠোঁটের মাঝ থেকে নামিয়ে বলল, এভাবে আহাম্মকের মতো তাকিয়ে থেকে লাভ নেই, তোর ইঞ্জিনে সমস্যা, আমরা সবাই বুঝে গেছি, লুজার। কবিরের এবার সম্বিত ফিরে আসলো, ধীর কণ্ঠে বলল, স্যার, আমার পুরুষত্ব নিয়ে একদম ঠাট্টা করবেন না, তাহলে আমি বসে থাকবো না। কি করবি, করে দেখা। তৎক্ষণাৎ আহাদ, রায়হান উচ্চস্বরে হেসে ওঠে। কবিরের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে আহাদ বলে, তুই চাইলে আমি ভাবের দায়িত্ব নিতে পারি। খুব সুখে রাখো মৌ, কারণ সব ভাবের দিকেই আমি ক্রাশ খাই। ভাবি মানে ভালোবাসা, আমার প্রেম প্রেম পায়। কবির এবার চুপ থাকতে পারল না। বিয়ারের বোতল শক্ত হাতে ছুঁড়ে মারল। নিশানা ঠিক হয় একদম আহাদের কপাল বরাবর লাগে। আহাদ ব্যথায় তেতে ওঠে। কবির ক্রোধে থরথর করে কেঁপে তেড়ে গিয়ে বলল, কুত্তার বাচ্চা, মুখ সামলা, জুতা মারমু তোর মুখে। আহাদ দাঁতে দাঁত চেপে কাছে যেতেই প্রমুখ হুঙ্কার ছেড়ে শক্ত কণ্ঠে বলল, জুতা তোদের মুখে মারবো শালা, মাইয়াগো মতন চুলোচুলি দেখার জন্য তোদের ইনভাইট করেছি, নেড়ে কুকুরের দল। কবির সহ ওরা চুপসে গেল, চুপচাপ বসলো সোফায়। প্রমুখ চোখ গরম করে আহাদকে সাবধান করে বলল, আজ থেকে সব নারী তোর মায়ের পেটের বোন। ফার্দার যদি ভুলেও কুনজর দেশ, ওই চোখ দুটো তুলে ফেলবো, শপথ কর। আর কোনোদিনও এসব আউল ফাউল কথা বলবি না।
মেয়েদের বোনের নজরে দেখবি। আহাদ ভেঙচি কেটে বলল। সবাইকে বোনের নজরে দেখলে বউয়ের নজরে দেখবো কাকে? বিয়ে শাদি করবো না, এই জীবন কাটবে কিভাবে? প্রমুখ দাঁতে দাঁত চাপলো, বলল। তোর মতো 12 ভাতের ছেলে আর একটাও নাই। তলে তলে সুযোগ খুঁজিস। এখন যতই উতলা, হোটেলে যেতে পারিস না? টাকা নেই স্যার, একটু নোটের বান্ডিল বাড়িয়ে দিয়েন, তাহলে সুবিধা হয়। প্রতিদিন শরীর মন দুইটাই চাঙ্গা থাকবে, কাজেও মন বসবে। প্রমুখ খেপে গিয়ে বলল। চুপ, মুখে মুখে তর্ক। এতই সুরসুরি উঠলে বিয়ে কর। আহাদ চুপ করলো। রায়হান চুপচাপ বিয়ার খাচ্ছে, এসব কথায় তার কোনো ইন্টারেস্ট নেই। প্রমুখ আরেক বোতল বাড়িয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল। সব কটা আহম্মক পালছি, শুধুমাত্র রায়হান নম্র ভদ্র লক্ষ্মী ছেলে। রায়হান লজ্জা পেল হালকা করে, সে ঠোঁট টিপে হাসলো। আহাদ মুখ মুচড়ে তাকায়। কি আদিক্ষেতা, ঢং! রায়হানের মতো আস্ত বজ্জাত পোলা নাকি নম্র ভদ্র। এই কথা আহাদের ভেতরটা মানতে পারলো না, মনে মনে ক্রোধ বাড়ল। কবির মুখ বাঁকায়, সে অপেক্ষা করতে থাকে মারিয়া নাস্তা নিয়ে কখন আসবে। প্রমুখ কিছুক্ষণ পর কবিরকে শাসিয়ে বলল। তোর মতো গাধা মাথা মোটা বুইরা ছেলেকে মারিয়া কেমনে সামলায়? যত সব। কবির মিনমিনে সুরে বলল। যেভাবে আপনাকে ভাবি সামলায় ঠিক একইভাবে। তার কথা প্রমুখের কান অব্দি গেল না, তবে সেখানে উপস্থিত হলো সিরাত, মারিয়া আর জুলেখা। তারা নাস্তা নিয়ে সোজা চলে যায় সিরাতের সঙ্গে। তিনজনে মিলে আড্ডায় মশগুল হয়ে ওঠে। ওদিকে চারজন বিয়ার, চিকেন ফ্রাই, চায়ের সাথে হুইস্কি গিলতে থাকে একটার পর একটা। আজ কারো কোনো দিনই আর খেয়াল থাকে না। পর্দায় একটা ইংলিশ মুভি চালিয়ে হাসাহাসি থাপড়াথাপড়ি শুরু করে। সব থেকে মদ গিলছে আহাদ আর রায়হান। কবির বউয়ের ভয়ে তেমন একটা খায়নি। প্রমুখ ও সিরাতের অবস্থার জন্য অল্প খেয়েছে, কিন্তু বাকি দুজনকে থামানো দায়। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে দেদারসে গিলছে। আজ তারা যত খেতে পারে খাবে, প্রমুখ কিচ্ছু বলবে না, ট্রিট হিসেবে সব দিবে। সিরাত কথার মাঝে মারিয়াকে বলল। কবির ভাইয়াকে পেয়ে তুমি অনেক লাকি। বিয়ের কতদিন হলো? মারিয়া লাজুক হেসে জবাব দেয়। 1.5 বছর। যদি প্ল্যান থাকে বেবি নিতে পারো। মারিয়ার বয়স খুব বেশি নয়, 19 হবে হবে ভাব। সে লজ্জা মাথা নুয়ে বলল। এখন এসব ভাবিনি, কলেজে ফাইনাল পরীক্ষা শুরু হবে। সিরাত গাল ভরে হাসলো। মারিয়া হঠাৎ বলল। আচ্ছা ম্যাম, মা হওয়ার অনুভূতি কেমন? সিরাত রেগে তাকায়, বলল। আবার ম্যাম বলিনি আপু ডাকতে। মারিয়া ইতস্তত বোধ করে মিনমিনে সুরে বলল। এই তো ভাবি, বলবো তাহলেই, এবার বলুন না। যখন জানতে পারলাম কেমন কেমন যেন লাগলো, সর্বাঙ্গ শিউরে উঠেছিল আমার। খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। তোমার ভাইয়াও ঠিক তাই করেছে। সিরাতের চোখ টলমল করলো। মারিয়া এক দৃষ্টিতে দেখলো সেই মিষ্টি মুখখানা। তাদের আড্ডার মাঝেই হঠাৎ কলিং বেল বাজে। তৎক্ষণাৎ সিরাত ধীর পায়ে বেরোতেই দেখলো প্রমুখ দরজা লাগাচ্ছে। তার পাশেই সায়রা, সে উপরের দিকে তাকিয়ে সিরাতকে হাই দিল। প্রমুখের সাথে চোকাচুকি হতেই ছেলেটা চোখ টিপ মারে। সিরাত খুশিতে হেসে ওঠে। সায়রা দৌড়েই তার সামনে এসে বলল। মিস ইউ দোস্ত, খুব খুব মিস করছিলাম। প্রমুখ ভাইয়া বিকেলে কল করে বলল আজ আসতেই হবে, সাথে রাতটুকু থাকতে হবে। সিরাত জড়িয়ে ধরে, তাকে রুমিয়ে নিয়ে আসে। মুখ ফুলিয়ে বলল। কলেজে যেতে পারি না, বাসায় একা আর ভালো লাগে না দোস্ত। এখন আরও যেতে পারবি না, পুচকু আসছে না? সিরাত হাসলো। মারিয়ার সাথে পরিচয় করিয়ে বসলো বিছানায়। সায়রা ওর পেটে হাত বুলিয়ে খিলখিল করে হেসে বলল। আমি খালামণি হচ্ছি দোস্ত, কি যে খুশি লাগছে। সিরাত ওর মাথায় থাপ্পড় দিয়ে বলল। চাহ পাগল, কি খাবি বল? সায়রা মাথা নাড়িয়ে বলল। তোর বাবুর সাথে খেলবো। কথা শেষে ফিক করে হাসলো, সাথে ওরাও হাসে। প্রমুখ দুহাতে বিভিন্ন স্ন্যাক্স এনে তাদের নিকট রেখে বলল। শুধুমাত্র শালিকা আর ছোট বোনের জন্য প্রযোজ্য। সিরাত ভুলেও এসব খাবে না। তোমার জন্য আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। সিরাত কপাল কুঁচকে নাক ছিটকালো। মুহূর্তে এক ভোটকা গন্ধে গা গুলিয়ে আসলো তার। সে অবিশ্বাস্য দৃষ্টিতে বলল। আপনি ড্রিঙ্কস করেছেন? ইস কি গন্ধ! তৎক্ষণাৎ সে দৌড়ে ওয়াশরুমে যায়। প্রমুখ তার পেছনে যেতে গিয়েও থেমে গেল। সায়রাকে বলল। ওকে দেখে রেখো। আসলে সবাই একত্র হলে
একটু আধটু হয়েই থাকে। আমিও তা বুঝে খেয়ে ফেলেছি। মারিয়ার মনটা ধক করে উঠে। সে মলিন মুখে বলল, ভাইয়া, কবিরও এসব উল্টাপাল্টা জিনিস খেয়েছে? প্রমুখের নির্লিপ্ত কণ্ঠ। হ্যাঁ। ও এত বাজে, খারাপ লোকের মতো ড্রিঙ্কস করে? মেয়েটা ভীষণ কষ্ট পেল। সে সারাক্ষণ কবিরকে মহৎ ভেবে এসেছে, একজন ভালো ছেলে হিসেবে চিনেছে, কিন্তু আজ কবির তার থেকে পারমিশন না নিয়ে মদ খেলো। সে থম মেরেই বসে রইল। প্রমুখের হোস্টে হাসি ফুটে ওঠে। সে ভাবলো, বোকা মারিয়া তাহলে জানেই না কবির কি করে। মেয়েটা যদি একটু টের পেত ছেলেটা কত ভয়ঙ্কর, নিশ্চিত জ্ঞান হারাতো, তারপর ডিভোর্স দিয়ে উধাও হতো। ভয়ে কস্মিন কালেও কবিরের নিকট যেত না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আরে প্যারা নেই, কবির সব খায় না। আজ জোর করে ওরা খাইয়ে দিয়েছে। তখনও তোমার নাম বলছিল। তুমি নিশ্চিন্তে থাকো, কবির বেশি খায়নি। আমার জানা মতে ওই একমাত্র ভালো ছেলে। খুব সুখী তুমি। মেয়েটা তার কথাই একটু স্বাভাবিক হলো। প্রমুখ সায়রাকে বুঝিয়ে দিয়ে দ্রুত চলে গেল। সিরাতের বমির কারণ সে হতে চায় না, তবে বাবু দুনিয়ার আলো দেখার পর আবারও সে আলবাদ সিরাতের বমি হওয়ার কারণ হতে চায়। যেহেতু একবার বাবা হওয়া শুরু করেছে, এরপর থেকে যতদূর পর্যন্ত হওয়া যায় বাবা হবেই। কিন্তু এখন নয়। গোটা রাত কেটে গেল হাই হ্যালোর, আড্ডা মাস্তি আর হাসাহাসিতে। সায়রা আর মারিয়াকে কাছে পেয়ে সিরাতও শান্তি পেল। সকাল 5টার দিকে আর টিকতে না পারিয়ে ঘুমিয়ে পড়ল সে। প্রমুখ রাতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাকে দেখতে এসেছে। এত কিছুর মাঝে সে মিস করছিল সিরাতের সঙ্গ। আহাদ রায়হানের মাতলামও বেড়ে যায় অনেক। সাথে কবির আর প্রমুখের লাথি গুঁতাও ফ্রিতে খায়। তারাও ভোর রাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। সকাল 11টায় সিরাত উঠে সায়রাকে ডেকে বলল, আমার খিদে পেয়েছে দোস্ত, কিছু একটা কর। সায়রা ধরফর করে উঠে চোখ মুখ মুছতে মুছতে বলল, এক্ষুনি রেডি করছি, কি খাবি বল? খিচুড়ি। ওকে। সায়রা চলে যায় নিচে। মারিয়াকে সিরাত আর ডাকলো না। সে প্রমুখের নম্বরে কল করলো। কিছু সময় রিং হয়ে কেটে যায়। মেয়েটা ফোন পেলে ধীর পায়ে নিচে নামে। সায়রার সাথে আলাপ জুড়ে দেয়। তার মিনিট 15 প্রমুখ আর কবির বের হলো। সিরাত নাক ছিটকে বলল, এই মুহূর্তে শাওয়ার নিয়ে আসুন, নয়তো একটা মাতাল লোকও আজকে আমার সামনে আসবে না। প্রমুখ কবিরকে ইশারায় রুমে ফিরতে বলল। সে দ্রুত শাওয়ার নিয়ে আসতেই দেখলো আহাদ, রায়হান আর কবির নিচে। সিরাত চুপচাপ দূরে বসে আছে। নাস্তা রেডি করা প্রায় শেষ। মারিয়াও চলে আসলো ডাইনিংয়ে। সিরাত খাবারের প্লেট নিয়ে রুমে গেল। বাকিরা খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর চলে যাওয়ার সময় প্রমুখকে বলল, স্যার, দারুণ একটা ট্রিট দিলেন, এবার বেরোতে হবে। প্রমুখ সায় জানালো। মারিয়াকে মিষ্টি করে বলল, তুমি আবার আসবে, মনে থাকবে? মারিয়া হেসে সবার থেকে বিদায় নিয়ে ওদের সাথে চলে গেল। শুধু সায়রা রইল। সে খেয়ে দিয়ে প্রমুখকে বলল, আমাকেও যেতে হবে ভাইয়া। সিরাত নাকচ করে বলল, নো নেভার। ভাইয়া ওকে বুঝান, আমি কিভাবে ম্যানেজ করেছি শুধু আমি জানি। প্রমুখ ফোঁস করেই নিঃশ্বাস ফেলল। নরম স্বরে বলল, একদিন থেকে যাও। সিরাতও সায়রাকে টেনে ধরে। সায়রা বুঝাতে থাকলো অনেকভাবে। অতঃপর প্রমুখ মেয়েটাকে বুঝিয়ে বলল, আবার নিয়ে আসবো, এখন যেতে দাও। সায়রা হেসে ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল। সিরাত মুখ ফুলিয়ে বলল, খারাপ, সব লোকগুলোই খারাপ। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রমুখ সিরাতের জন্য কিছু গিফট, আইসক্রিম, চকলেট আর ড্রেস কিনলো, সাথে শাড়ি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বেজে যায়। রুমে প্রবেশ করে নজরে পড়লো সিরাত টিভি দেখছে। তাকে দেখে মেয়েটা উঠে দাঁড়ায়। হাতের ব্যাগপত্র সোফায় রেখে বলল, বোরিং ফিল করছো? খারাপ লাগছে? সিরাত উস্কো খুস্কো করে মলিন মুখে তাকালো। এগিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, ফ্রেশ হয়ে বারান্দায় আসুন। প্রমুখ ঝুঁকে তার নাকে মৃদু কামড় দিয়ে জবাব দেয়। বাইরে যাবে? সিরাত মাথা ঝাঁকায়, পেটের দিকে তাকিয়ে বলল, বেবি, তুমি কি পাপার সাথে বাইরে যাবে? সিরাত মাথা নাড়িয়ে বলল। ওকে বেবি। তারপর প্রমুখের গলায় মুখ লুকিয়ে বলল, আমাদের সঙ্গে বেবিও যেতে চায়। প্রমুখ হেসে উঠে তার কপালে গালে চুমু খেয়ে বলল, যথা আজ্ঞা ম্যাডাম। বাবু যেহেতু বলেছে তার কথা ফেলতে পারি। সিরাত তার ময়লা ঘামযুক্ত শার্টে নাক মুখ ঘষে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল।
বুকে ঠোঁট চেপে বলল, আমি যা চাইবো আপনি বলেছিলেন তাই দেবেন। প্রমুখ তাকে শক্ত করে চেপে ধরে নরম স্বরে বলল, অবশ্য কি চাও বলো? এখন না, ফ্রেশ হয়ে আসুন। এভাবে জড়িয়ে ধরে থাকলে যাব কিভাবে? সিরাত হেসে উঠে খিলখিল করে আরো গভীরভাবে আলিঙ্গন করে। ছেলেটার গলায় চুমু দিতে দিতে বলল, আমার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। প্রমুখ তার মুখ দুহাতের মাঝে নিয়ে চোখে চোখ রাখলো। মোলায়েম ভাবে মেয়েটার অধরে চুমু খেয়ে বলল। কি হয়েছে? সিরাত তাকে ছেড়ে নাকা স্বরে বলল, এখন শান্তি লাগছে, আপনি জলদি আসুন। প্রমুখ চোখ বন্ধ করে হেসে ফেলল। সিরাতের কোমর চেপে ফিসফিস করে বলল, আদর পাওয়ার বাহানা চলছিল? দুষ্টু মেয়ে, আসো তবে আরেকটা দিই। সিরাত তার বুকে কিল বসালো। দূরে সরে বলল, শখ কত, দিব একটা কিল, ওই ঠোঁট ফেটে যাবে। প্রমুখ হাতে ট্রাউজার নিয়ে বলল, এত সাহস কিভাবে হলো? তুমি আমার ঠোঁট ফাটাবে? কত স্বাদের ঠোঁট আমার, ঠোঁটের কিছু হলে চুমু খাবো কিভাবে? সিরাত মুখ বাঁকালো। প্রমুখ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরেই ফিরে আসে। তারপর সিরাতকে রেডি করিয়ে দুজনই বের হয়ে বাইরে। রাতের ঠান্ডা বাতাসে ঘুরতে থাকে দুজন। পাশেই আইসক্রিম পার্লারে গিয়ে সিরাত গপাগপ খাওয়া শুরু করলো। প্রমুখ এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো।